নমস্কার। আজ 5 জুলাই। ডলি নামক ভেড়ার প্রথম ক্লোন অর্থাৎ ডলি নামে ক্লোন প্রথম আজকে জন্ম দিয়েছিল। ডলি অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোনটা কিভাবে করা হয়েছিল না, একটা ভেড়া থেকে নেওয়া হয়েছিল তার স্তনগ্রন্থির কোষ, স্তনের কোষ অর্থাৎ ম্যামারি গ্ল্যান্ডের কোষ। নেওয়া হয়েছিল হ্যাপ্লয়েড ডিম্বাণু। ডিম্বাণু নিউক্লিয়াসকে ইনিউক্লিয়েশন করে দেওয়া হয়েছিল, অর্থাৎ কি নিউক্লিয়াসটাকে বের করে দেওয়া হয়েছিল ডিম্বাণু থেকে। প্রবেশ করানো হয়েছিল দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে। তাহলে পরিস্থিতি কি দাঁড়ালো? ডিপ্লয়েড নিউক্লিয়াস দেহকোষের, ডিম্বাণু সাইটোপ্লাজম। অ্যাকচুয়ালি ন্যাচারালি আপনার ফার্টিলাইজেশনের পরে এটাই ঘটে, উভয়ের নিউক্লিয়াস থাকে কিন্তু ডিম্বাণুর সাইটোপ্লাজম থাকে, দিয়ে জাইগোট তৈরি হয়। তাহলে জাইগোটের মতন একটা অনুকূল অবস্থা তৈরি করে তাকে ইলেকট্রিক শক দিয়ে তার মধ্যে টোটিপটেন্সি বৈশিষ্ট্য জাগানো হয়। দেহকোষের সঙ্গে জাইগোট কোষের কি বৈশিষ্ট্য পার্থক্য আছে? দেহকোষে অ্যাকচুয়ালি হচ্ছে জিনগুলো হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায়, সাইলেন্সিং অবস্থায় আছে। অর্থাৎ সব জিন নিষ্ক্রিয় নেই, কিছু জিন সক্রিয় আছে, কিছু জিন নিষ্ক্রিয় আছে। কিন্তু জাইগোটের কোষে বেশিরভাগ জিনগুলো সক্রিয় অবস্থায় আছে। দেহকোষের জিনগুলো কিভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে না, এপিজেনেটিক মডিফিকেশন ঘটে। এপিজেনেটিক মডিফিকেশন বলতে কি বোঝায় না, জিনের যদি মিথাইলেশন হয়ে যায়, অর্থাৎ কি পার্টিকুলারলি আবার সাইটোসিনের 5 নম্বরে গিয়ে হচ্ছে, কার্বনে গিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মিথাইলেশন হচ্ছে, দিলে কি হচ্ছে মিথাইলেশন হলে জিনটা কি হচ্ছে স্পাইরালাইজড হয়ে যাচ্ছে, দিলে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হচ্ছে না। আমি যদি কিরম করলাম ডিম্বাণুর সাইটোপ্লাজম এবং হচ্ছে কি না দেহকোষের নিউক্লিয়াস, কিন্তু যে নিউক্লিয়াসের মধ্যে জিনগুলো সাইলেন্সিং আছে তাকে যদি আমি ইলেকট্রিক শক দিই, তাহলে সেই সাইলেন্সিংটা অ্যাকচুয়ালি হচ্ছে সেই জিনগুলো ডিমিথাইলেশন হবে। অর্থাৎ কি ডিমিথাইলেশন মানে কি মিথাইল গ্রুপকে বের করে দেওয়া। মিথাইল গ্রুপ বেরিয়ে গেলে জিনগুলো আবার কিন্তু সাইলেন্স থেকে অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ কি যেটা আমরা তৈরি করলাম তার হচ্ছে জিনগুলোকে আমি রিপ্রোগ্রামিংয়ের মাধ্যমে, যাকে বলছে রিপ্রোগ্রামিংয়ের মাধ্যমে আমি জিনগুলোকে অ্যাক্টিভেট করলাম, দিয়ে একটা ইনভিট্রো কালচার মিডিয়ামে আমি গ্রো করলাম আপ টু 8 সেল ব্লাস্টোমিয়ার। 8 সেল ব্লাস্টোমিয়ার হচ্ছে ক্লিভেজ প্রক্রিয়ায় উৎপন্ন যে অপত্য কোষগুলোকে 8 সেল মানে ক্লিভেজ অপত্য কোষগুলোকে ব্লাস্টোমিয়ার সেল বলে। প্রতিটা ব্লাস্টোমিয়ারের সেলের কিন্তু কি ক্ষমতা আছে? টোটিপটেন্ট মানে একটা পূর্ণাঙ্গ তৈরি করার ক্ষমতা রয়েছে। 18 বা 16 সেলের প্রত্যেকটা কোষই হচ্ছে টোটিপটেন্ট। তারপরে তৈরি হবে মরুলা তৈরি হওয়ার পরে ব্লাস্টুলা তৈরি। এই 8 সেল ব্লাস্টোমিয়ার অবস্থায় আমরা ট্রান্সফার করব কোথায়? তৃতীয় এক ভেড়ার জরায়ুতে স্থাপন করব, দিলে সে হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে জরায়ুতে আসবে, অর্থাৎ হচ্ছে ফ্যালোপিয়ান ন্যালিতে যে সিলিয়া থাকে, সিলিয়ার মাধ্যমে মাইগ্রেট হতে হতে কোথায় আসবে না জরায়ুতে আসবে। জরায়ুতে ইমপ্ল্যান্ট হবে, তারপরে পূর্ণাঙ্গের জন্ম দিবে। যে পূর্ণাঙ্গটা হবে কার মতন দেখতে? অবশ্যই হবে হচ্ছে ফার্স্ট যে নেওয়া হয়েছিল স্তনগ্রন্থির কোষ, অর্থাৎ ডিপ্লয়েড যে মাদার সেলে, ডিপ্লয়েড যে স্তনগ্রন্থির কোষ নেওয়া তারই মতন দেখতে, অর্থাৎ হুবু তার মতন তৈরি। কারণ এখানে কোনো হচ্ছে ভেরিয়েশন আসবে না, কারণ গ্যামেটিক ফিউশন হয়নি। এইভাবে ক্লোন প্রথম সৃষ্টি করা হয়েছিল। এই ক্লোন কিন্তু পরবর্তীকালে বিভিন্ন যুগান্তকারী আবিষ্কারের দিকে নিয়ে গেছে। তাই আজকের দিনটা আমরা এই ডলিকে, আমরা এই ডলির যে জন্ম নেওয়া, ডলি কিন্তু বেশি দিন কিন্তু বাঁচেও নি। ডলি জন্ম নিয়েছিল 1996 সালে, মারা গেছিল 2003 সালে, অর্থাৎ 7 বছর বাঁচানো গেছিল। রোজলিন ইনস্টিটিউটে তাদেরকে ডেভেলপ করা গেছিল। ডলির নামকরণ অ্যাকচুয়ালি একজন গায়িকা ডলি পাটনের নাম অনুসারে হয়েছিল। এই আবিষ্কার অনেকটা যুগান্তকারী, তাই আজকের দিনটা ডলির নামে আমরা ডেডিকেট করছি। নমস্কার।